রাখতাম সেটা হচ্ছে কি, পার্শ্ব শিক্ষকদের মুক্তি, এই বঞ্চনা থেকে মুক্তি। একমাত্র পার্শ্ব শিক্ষকরাই এনে দিতে পারে। আজকে যদি সেই 32 দিনের আন্দোলনের ইতিহাসের দিকে একটু যদি ফিরে যাই, আমি তখনও বলেছিলাম যে এই বিকাশ ভবনের প্রাঙ্গণে আমাদের 48,000 পার্শ্ব শিক্ষক সম্পূর্ণ জমায়েত হতে পারবে এবং সেই জমায়েত যদি কন্টিনিউ 4 থেকে 5 দিন ধরে রাখতে পারে, এইটুকু বললাম, আমরা আমাদের দাবি আদায় করেই আমরা কিন্তু ফিরতাম। আমরা যদি ইতিহাসটা যদি একটু ঘেটে দেখি, আমরা তখনও পারিনি, তখনও যদি বেশি থেকে বেশি হলেও এই মঞ্চে 3,000, 4,000, 5,000 এরকমই জমায়েত ছিল। 100% তো দূরের কথা, 50% কিন্তু আমরা পাইনি। ভেবে দেখুন, যারা সবসময় ভাবেন যে ঘরে বসেই হয়তো সবকিছু পেয়ে যাব বা ওরা গেলেই তো হয়ে যাবে আমারও, এই ভাবনাগুলো যারা পোষণ করেন তারা, আমি বারবার একটা কথাই বলি, ক্ষমা করবেন, আমার কাছে এই শব্দ ছাড়া আর দ্বিতীয় কোনো শব্দ নেই, তারা মূর্খের দেশে বাস করে। তাই বন্ধুগণ, আমি ছুটে আসি উত্তরবঙ্গ থেকে। কেন ছুটে আসি জানেন? আমি ছুটে আসি আমার ভবিষ্যৎ প্রজন্মের দিকে মুখ তাকিয়ে। আমি ছুটে আসি শুধু আলিপুরদুয়ার, ভুটান লাগোয়া, আমার বাড়ি থেকে পাহাড় 18 কিলোমিটার, 750 কিলোমিটার রাস্তা পার হয়ে একটি রাত ট্রেনের মধ্যে কাটিয়ে এখানে এসেছি। এবার রিজার্ভেশনে এসেছি, কিন্তু গতবার, এখন তো জেনারেলেও রিজার্ভেশন করতে হয়, সেখানে একটু গ্যাপিং সিস্টেম করে করা হচ্ছে, কিন্তু গত বছর যারা আমার সাথী ছিল তারা প্রত্যেকে জানে জেনারেল বগিতে, কারণ একদিনে গিয়ে পরের দিন আসা প্রচন্ড টাফ, এবং ওখান থেকে আসতে গেলে রিজার্ভেশন পাওয়া খুব কঠিন ওই সময়। তো সেখানে আমি সেই জেনারেল কামরায় উপরের বাংকারে সেই শক্ত জায়গায় শুয়ে, জাস্ট শোয়া মানে কি, ঘুম তো আসতো না, সেইভাবে কষ্ট সহ্য করে আসতাম, একমাত্র নিজের যে আগামী প্রজন্ম আমি তাকে কি দিয়ে যাব, এই ভাবনাগুলো মাথায় নিয়ে। জানি না এই ভাবনা কতজনের মাথায় রয়েছে। হ্যাঁ, এইটুকু আমি বিশ্বাস করি, আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সেই ভাবনাগুলো আপনাদের প্রত্যেকের মাথায় আছে বলে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা চান যে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে এমন কিছু একটা শিক্ষা দিয়ে যাবেন। অর্থ তো আসার অনেক রাস্তা রয়েছে, কিন্তু শিক্ষাটা কি দিয়ে যাবেন? এই যে ভাবনা, এই যে চিন্তা, এটাই কিন্তু মানুষের, আমি মনে করি, আসল রসদ, বেঁচে থাকার রসদ। কারণ শিক্ষক একটি এমনই সমাজ, এই সমাজকে বলা হয় মানুষ গড়ার সমাজ। আমরা মানুষকে তৈরি করি। একটা ভালো মানুষ তৈরি করার পিছনে এক শিক্ষকের অবদান রয়েছে। যেমন আমরা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তৈরি করি, তেমনি কিন্তু আমরা কিন্তু বাড়িতেও মা বাবা, তার সঙ্গে শিক্ষকও। দেখবেন অনেক স্কুলেই রয়েছে, কিছু মনীষীদের বাক্য রয়েছে যে শিশু তার শিক্ষা লাভ করে তার মা বাবার কাছ থেকে সব থেকে বেশি, এবং তারা তাদেরকে অনুকরণ করে চলে। তো সেই জায়গা থেকে আজকে আমরা আমাদের এই আগামী প্রজন্মকে কি দিয়ে যাব, সেই ভাবনাটা কিন্তু আপনাকে ভাবতে হবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে আমি অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করে বাড়িতে বসে থাকবো,
নাকি স্বার্থপরের মতো ঘরে বসে থাকবো যে ওদের হলে তো আমাদেরও হবে, ওরা গিয়েছে আমরা না গেলেও চলবে। আচ্ছা সবাই যদি আমরা এটাই ভাবি যে সিরাজ গিয়েছে হয়ে যাবে, আমি না গেলেও চলবে, আচ্ছা আমি যদি এটাই ভাবতাম, আপনারা যদি এটাই ভাবতেন, এখানে কে থাকতো? কুকুর গরু ছাগলগুলো শুধু থাকতো এখানে। সবাই যদি এটাই যদি ভাবতো। সমস্ত কিছু হচ্ছে আপনার ভাবনার উপর ডিপেন্ড। What you think today, that will be things. সেটা একটা জিনিসের পরিবর্তন, একটা বাস্তবে পরিবর্তন হয় পরবর্তীতে। Your thought become things. আপনি যা চিন্তা ভাবনা করবেন সেটাই পরবর্তীতে একটা কোনো কিছু জিনিসে রূপান্তরিত হয়। তাই প্রত্যেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের আমার অনুরোধ, নিজেদের যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাকে একটু বিকশিত করুন। নিজের যে স্বার্থ, স্বল্প স্বার্থকে ত্যাগ করে বৃহদের স্বার্থে এগিয়ে আসুন। আজকে আমার চাকরির বয়স বেশি দিন হয়নি, 2010-এ আমি নিযুক্ত হয়েছি, কিন্তু অনেকে এখানে রয়েছেন যাদের চাকরির বয়স প্রায় 15 বছর, 16 বছর, 14 বছর হয়ে গেছে। ভেবে দেখুন তো, 15 বছর, 16 বছর চাকরি নিজের জীবনের, এখানে যদি আমি প্রত্যেকের যেভাবে দেখছি যে লক্ষণ যে যৌবনকাল, সেই যৌবনকালটা কিন্তু এই চাকরিতে আপনারা দিয়ে চলে এসেছেন। অর্থাৎ যে সময়টা আমাদের ভিতরে একটা অদম্য শক্তি থাকে, কোনো কিছু করার একটা আশা আকাঙ্ক্ষা থাকে, সেই সময়টা কিন্তু পেরিয়ে গেছে। এখন যদি বলে যে আপনি এই চাকরি ছেড়ে দিয়ে অন্য কোনো পেশায় নিযুক্ত হন, হয়তো সহজে পারবেন না, কারণ বয়সটা এখন সেই জায়গায় নেই। বা অন্য চাকরির জন্য যে আমি প্রস্তুতি নেব, সেই বয়সটাও হয়তো পেরিয়ে গেছে অনেকের, আমি হয়তো আর অন্য চাকরি তো আর জয়েন করতে পারবো না। অনেকে দেখি সোশ্যাল মিডিয়ায় বলে, জানি না তারা তাদের মাথায় কি রয়েছে, যে আপনারা এসএসসি দিচ্ছেন না কেন? এরা সোশ্যাল মিডিয়ায় রয়েছে, অথচ কিন্তু এরা জানি না যে এসএসসি হচ্ছে কি হচ্ছে না, এরা এটাই জানে না। আরে এসএসসি দিয়ে আসছেন না কেন? আরে এসএসসি হচ্ছে কোথায়? আরে যারা টেট পাস হয়ে আছে আপনারা তাদেরকেই কোনো কিছু দিতে পারছেন না। হ্যাঁ, আজকে 10 বছরে কটা এসএসসি হয়েছে, কটা টেট হয়েছে, কত সংখ্যক নিযুক্তি হয়েছে, সেই পরিসংখ্যান কি তাদের জানা আছে? জানা নেই। অ্যাকচুয়ালি আছে কিছু সংখ্যক সমগোত্রীয়, কিন্তু আমাদের থেকে হয়তো একটু পরিসরে এক ধাপ উপরে, 500টা ওদের পাশে নেই, প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা কিছু ওই ধরনের কমেন্ট করে থাকে। তো যাই হোক, আমি তাদের উদ্দেশ্য করবো, তাদের যেন এই যে বিবেক, সেই বিবেক একটু যেন জাগ্রত হয়, একটু যেন তারাও উদার চিন্তা ভাবনায় একটু ভেবে দেখে যে এই যে মানুষগুলো 16টি বছর তার জীবনের 16টা বছর দিয়ে আসলো, 16 বছর চাকরি করছেন আপনি, এতদিন আপনি তাদের কথা অনুসারে আপনি কি অযোগ্য ছাত্রছাত্রী তৈরি করেছেন? আপনাকে এই 16 বছর শিক্ষকতার জীবনে আপনি যা তৈরি করে এসেছেন, আপনাকে আবার কি এসএসসি দিয়ে যোগ্যতা প্রমাণ করে আসতে হবে? এ কোন দেশের নিয়ম? তাহলে কি 16টা বছর যাদেরকে আপনি পড়িয়েছেন, সেই সমস্ত ছাত্রছাত্রীদের যে সার্টিফিকেট রয়েছে, সেখানে ওকে অযোগ্য ছাত্রছাত্রী হিসেবে আপনারা বলে দিন, ঘোষণা করুন যে এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা পড়িয়ে এসছেন তোমাদের 16টা বছর, এরা অযোগ্য শিক্ষক, তাই তোমরা অযোগ্য ছাত্রছাত্রী। আজকে যারা যে সমস্ত ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ার হয়েছেন, ডাক্তার হয়েছেন, তারা অযোগ্য ডাক্তার, তারা অযোগ্য শিক্ষক। বলুন, 16টা বছর তারা যোগ্য ছিল, আর এখন এক দালাল বলছে ডিপার্টমেন্টাল টেট লাগবে, আপনাকে যোগ্যতা প্রমাণ করতে হবে। একটা জিনিস ভেবে দেখুন তো, এমনি আমাদের ভারতবর্ষের শ্রম আইনে একটি ভার্ডিক্ট রয়েছে,
10 বছর আপনি যদি কোনো একটি সরকারি সংস্থায় যদি কন্ট্রাকচুয়ালি যদি কাজ করেন, আপনি অটোমেটিক্যালি পার্মানেন্ট আপনাকে করতেই হবে, সে বাধ্য। 16টা বছর আপনি দিয়ে আসছেন, তারপরেও কি করে ওই দালাল ডিপার্টমেন্টাল টেটের কথা চাওয়ার করে শুধুমাত্র টাকা ইনকামের রাস্তা তৈরি করছে, ভাববেন না? সে দালালকে জিজ্ঞেস করুন যে 16টা বছর তুমি যে এখন বলছো যে এদেরকে ডিপার্টমেন্টাল টেট দিতে হবে, অর্থাৎ যোগ্যতা প্রমাণ করে এদেরকে আবার আসতে হবে, তাহলে তুমি আগে তোমার শিক্ষামন্ত্রীকে বলো যে এরা এতদিন অযোগ্য ছিল, এদের দ্বারা যে সমস্ত ছাত্রছাত্রী বা ডাক্তার যারা হয়েছে তাদের নাম লিস্ট বের করে তাদেরকে অযোগ্য হিসেবে আগে ঘোষণা করুন। এই শিক্ষকদের আগে যোগ্য তৈরি করে নিয়ে আসুন, তারপরে ওদেরকে যোগ্য আপনারা সার্টিফিকেট দেবেন। যদি এটা করতে পারেন তাহলে মনে করবেন আপনার বাক্য বেটা, আর না হলে আপনি একজন মির্জাফর। আজকে আরেকটা বিষয় বলি, আজকে যে আমরা এখানে আন্দোলনে রত, এই আন্দোলন আমরা অনেকেই বলছি আমাদের স্বার্থে, আমার স্বার্থে। আমি যদি বলি একটু ভিন্ন ভাবে, আমি যদি বলি এই আন্দোলন 500 শিক্ষকের এই আন্দোলন, একটু মিলিয়ে নেবেন, এই 500 শিক্ষকের আন্দোলন দিদির স্বার্থে, দিদির মান সম্মান রক্ষার্থের স্বার্থে এই আন্দোলন। কেন বলুন তো? আপনারা মিলিয়ে নেবেন, যারা এখানে এই মাইক যত দূর অব্দি যাচ্ছে, যারা শুনতে পাচ্ছেন একটু শুনবেন ভালো মতো। এই আন্দোলন দিদির সম্মান রক্ষার্থে আন্দোলন হচ্ছে। আমরা দায়ভার নিয়েছি দিদির সম্মান রক্ষার জন্য এখানে বসে আছি, রাত কাটাচ্ছি। জানেন কেন? কিছুদিন আগে আমি একটু ইতিহাস থেকে আসি, যে দিদি বলেছেন তিনি যা বলেন তা করেন। কি বলেছি কি বলেনি? দিদি যেটা বলে সেটাই করেন, যা বলেন না, যেটা পারবেন না সেটা তিনি বলেনই না। তো দিদি তো বলেছিলেন 2009-এ যে এই 500 শিক্ষকদের আমি সহশিক্ষকের মর্যাদা দেব। 2011-তে এই দিদি বলেছিলেন, ক্যাবিনেট মিটিং এর সিদ্ধান্ত অনুসারে তিনি বলেছিলেন যে প্রথম তার উদ্দেশ্য হচ্ছে সিঙ্গুর নন্দীগ্রাম, দ্বিতীয় হচ্ছে এই 500 শিক্ষক শিক্ষিকাদের 6 মাস থেকে নিয়ে 3 বছরের মধ্যে ধাপে ধাপে স্থায়ীকরণ। কোথাও যেন দিদির মান সম্মানে এখনো যেহেতু আমাদের 500 শিক্ষক শিক্ষিকারা সেই 3 বছর 9 বছর হয়ে গেল, এক ধাপও এখনো এগোয়নি, তো কোথাও যেন আমার মনে হচ্ছে দিদির মান সম্মানে কোথাও একটুখানি আঘাত লাগছে। তাই আমি ছুটে